নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রোগ্রেসিভ লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা করব ইংলিশের পেডাগজি। আজকে থাকবে ইংলিশের পার্ট 1 পেডাগজি। কোশ্চেন থাকবে 30টি। তোমরা সবাই জানো কোশ্চেনের উত্তর কিভাবে করবে। প্রথমে কোশ্চেন নিজে পড়বে, তারপর উত্তর করবে এবং শেষে দেখে নেবে উত্তরটা ঠিক হলো কিনা। যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো অবশ্যই তার ব্যাখ্যা শুনবে, তাহলে কি হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো কোশ্চেনের দিকে যাই একদম। হ্যাঁ, শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা আগের যে সব প্র্যাকটিস সেট হয়েছে, আমরা ইভিএস এর কোশ্চেন অ্যান্সার করিয়েছি এবং বাংলার প্রায় 4টা প্র্যাকটিস সেট হয়ে গেছে। এছাড়াও সিডিপির প্রায় 6-7টা ক্লাস আছে, এমসিকিউ সহ, থিওরি সহ এমসিকিউ। ওইগুলো তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমরা কিছুমাত্র হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে এবং অন্যের কাছে পৌঁছে দিতে আমাকে একটু হেল্প করবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 106 থেকে আমাদের ইংলিশের পেডাগজি শুরু হচ্ছে। প্রথম ইনস্ট্রাকশন দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খুঁজতে হবে। কোয়েশ্চেন নাম্বার 106 দেখো, আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন দ্য সিস্টেম অফ ইউজিং আ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস, সিম্বলস, ইমেজ অ্যান্ড ডায়াগ্রামস, ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ। অর্থাৎ বলছে আইকনিক মোড যে আছে লার্নিংয়ের, সেটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে। আইকনিক মডেলটা হলো একটা লার্নিং মডেল, যেটা জেরম ব্রুনার দ্বারা দেওয়া হয়েছিল। এটার আরেকটা নাম হচ্ছে ডিসকভারি লার্নিং। এখানে কি আছে যে ব্রুনারের মতে শিশুরা হলো কনস্ট্রাকটিভিস্ট, মানে ব্রুনার মনে করেন শিশুরা হলো কনস্ট্রাকটিভিস্ট, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের জ্ঞান তৈরি করে। ঠিক আছে, এই কনস্ট্রাকটিভিস্টের কথা তোমরা আরও পড়েছো। কাকে কনস্ট্রাকটিভিস্ট কাকে বলা হয় বলো? পিয়াজে, ভাইগটস্কি আর ব্রুনারকে। ঠিক আছে, ব্রুনার তার লার্নিংয়ের 3টি স্টেজ দিয়েছিলেন। সেই 3টি স্টেজ হলো কি বলতো? এনঅ্যাক্টিভ, আইকনিক আর হচ্ছে সিম্বলিক। এখন এনঅ্যাক্টিভ স্টেজ কখন হয়? জিরো থেকে স্টার্ট করে 18 মাস বয়স পর্যন্ত থাকে এনঅ্যাক্টিভ স্টেজ। এই স্টেজের আরেকটা নাম হলো কংক্রিট স্টেজ। ঠিক আছে, পিয়াজেও বলেছিল কংক্রিট অপারেশনাল স্টেজ, তাই তো? প্রি অপারেশনাল, কংক্রিট এরকম করে ভাগ করেছিলেন। তো ব্রুনারেরও স্টেজ আছে কংক্রিট স্টেজ, ফার্স্ট স্টেজকে বলেছেন। এটার বয়স হচ্ছে 0 থেকে 18 মাস পর্যন্ত। আর এখানে লার্নিং কিভাবে হয় একটা বাচ্চার, যে মুভমেন্ট বা অ্যাকশান দ্বারা একটা বাচ্চা শেখে, মুভমেন্ট করে কিংবা অ্যাকশান দ্বারা। আর সেকেন্ড স্টেজ হচ্ছে আইকনিক স্টেজের বয়স হচ্ছে 18 মাস থেকে 6 বছর পর্যন্ত। এই স্টেজে বাচ্চারা শেখে পিক্টোরিয়াল স্টেজ। এই স্টেজটার একটা নাম হচ্ছে পিক্টোরিয়াল স্টেজ, কেননা এখানে বাচ্চারা শেখেই পিকচার দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, মডেলের থ্রু, ইমেজের থ্রু, এইভাবেই বাচ্চারা শেখে। সেই জন্য এটাকে বলা হয় পিক্টোরিয়াল স্টেজ বা আইকনিক স্টেজ। আর লাস্ট স্টেজ কি হলো? সিম্বলিক স্টেজ, যেখানে বাচ্চারা সিম্বল ইউজ করতে শিখে যায়। সেই বয়সটা কি না 6+, 6-এর ওপরে, 6+ থেকে শুরু হয়ে যায় সিম্বলিক স্টেজ। এখানে কি হয়? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এসে যায় বাচ্চার মধ্যে। সে অমূর্ত চিন্তন করতে পারে। ছবিটা, কোনো বস্তু যদি নাও থাকে তার কাছে, তাও সে চিন্তা করতে পারে সেটার বিষয়ে। তো এটাকে বলা হয় থ্রু ল্যাঙ্গুয়েজ স্টেজ। সে ল্যাঙ্গুয়েজের মধ্যে, অর্থাৎ ভাষা পড়েও সে তার অর্থ উদ্ধার করতে পারে, বুঝতে পারে। তো এটাকেই বলা হচ্ছে সিম্বলিক স্টেজ। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আইকনিক মোড অফ লার্নিং। আইকনিক তাহলে কি হচ্ছে? আইকনিক দিয়ে কি বললাম? বাচ্চা সেকেন্ড স্টেজ এটা, আর এটা 18 মাস থেকে 6 বছর পর্যন্ত। এখানে বাচ্চা ইমেজ অ্যান্ড ডায়াগ্রাম দিয়ে শেখে। ঠিক আছে, তাহলে আমাদের 106-এর উত্তর হবে 3 নাম্বার। ঠিক আছে, চলো সেকেন্ড কোয়েশ্চেন। 107, while reading for comprehension we understand that some pairs are examples of homograph. Which one of the following is a homograph? Warm, tepid, lead, dead, male. আচ্ছা, এখানে কি বলছে যে while reading the comprehension, একটা বাচ্চা যখন কোনো কিছু পড়ে এবং সেটা কম্প্রিহেন্ড করার চেষ্টা করে, কম্প্রিহেন্ড অর্থাৎ বোঝার চেষ্টা করে, we understand that some pairs are example of homograph. কিছু আমাদের কাছে হোমোগ্রাফের এক্সাম্পল আছে। এখন দেখো হোমোগ্রাফ কি? হোমোগ্রাফ দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে। হোমো অর্থাৎ সেম, গ্রাফ অর্থাৎ লেখা। একই লেখা থাকবে, অর্থাৎ তার বানান, স্পেলিং সেম হবে, কিন্তু তার মিনিং
আর প্রোনাউন্সিয়েশন দুটোই আলাদা হবে। এরকম ওয়ার্ডকে আমরা কি বলি, হোমোগ্রাফ। তো এখানে বলা হচ্ছে কোন ওয়ার্ডটা স্পেলিং সেম কিন্তু তার প্রোনাউন্সিয়েশনও আলাদা আর কি হয় তার মিনিংও আলাদা। এখানে তোমাদের দেখতে হবে কোনটা ওয়ার্ম, কি ওয়ার্ড আছে, ওয়ার্ম, টেপিড, না এ দুটো আলাদা ওয়ার্ড। লিড, লেড, একটা দেখো লেড আছে, LEAD, লেড। লেড মানে মেটাল, তোমরা জানো একটা ধাতুর নাম হচ্ছে লেড। আর একটা লিড, LEAD, লিড। লিড করা মানে গিভ ডিরেকশন, অর্থাৎ যে আমাদের লিডার হয়, যারা আমাদের প্রদর্শক হয়, তারা কি হয়, লিড করে আমাদেরকে। তো একই সেমই স্পেলিং সেম কিন্তু এর প্রোনাউন্সিয়েশন, একটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে লেড আর একটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে লিড, আর দুটোর মিনিংও ডিফারেন্ট। তাহলে এই যে ওয়ার্ডের গ্রুপ, এটাকে আমরা কি বলবো, হোমোগ্রাফ। ঠিক আছে, চলো 108। A sight word is a vocabulary item that needs proper visual understanding of the context, that is to be learned by heart, that the reader recognize and find meaningful on sight without the complicated analysis that helps in judging the effectiveness of the author's style. আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আ সাইট ওয়ার্ড ইজ আ ভোকাবুলারি আইটেম। ভোকাবুলারিতে আমাদের শব্দকোষে সাইট ওয়ার্ড বলে একটা ওয়ার্ড আছে। সেই সাইট ওয়ার্ড বলতে কি বোঝায়? দেখো, সাইট ওয়ার্ড বলতে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডকে বোঝানো হয়, অর্থাৎ দিজ আর দ্য ওয়ার্ডস দ্যাট চিলড্রেন আর টট টু রেকগনাইজ অন সাইট। এই শব্দগুলোকে কি করে বাচ্চারা বিনা ভেঙে উচ্চারণ করতে পারে, আর কি হয় না বানান না করে একসঙ্গেই পুরো শব্দটাই একবারে বলতে পারে। যেমন ধরো ক্যান, দ্য, কুড, অ্যান্ড, শো, এইগুলোর মধ্যে আলাদা আলাদা কোনো ভেঙে উচ্চারণ করতে হয় না, একবারেই পুরো শব্দটাকে উচ্চারণ করতে পারে এবং এগুলো কি হয় একসঙ্গেই উচ্চারণ করে। তো এই ধরনের ওয়ার্ডকেই বলা হয় সাইট ওয়ার্ড। তাহলে এখানে আমাদের কি আছে, কি বলছে যে সাইট ওয়ার্ড ইজ আ ভোকাবুলারি আইটেম। সাইট ওয়ার্ড দিয়ে কি হয় না দ্যাট দ্য রিডার রেকগনাইজ অ্যান্ড ফাইন্ড মিনিংফুল অন সাইট উইথাউট কমপ্লিকেটেড অ্যানালাইসিস। এখানে ইজিলি কি করে যে লার্নার হয় ইজিলি রেকগনাইজ করতে পারে, আর কোনো কমপ্লিকেটেড স্পেলিং থাকে না, ইজি স্পেলিং থাকে, আর মিনিংফুল, ফাইন্ড অন সাইট উইথাউট কমপ্লিকেটেড অ্যানালাইসিস, কোনো কঠিন অ্যানালাইসিস না করেই শব্দগুলোর মিনিং তারা বুঝতে পারে। একেই বলা হচ্ছে সাইট ওয়ার্ড। 109। Which one of the following method is suggested for teaching grammar at primary level? প্রাইমারি লেভেলে গ্রামার পড়ানোর জন্য সবথেকে ভালো মেথড কোনটা? ডিডাকটিভ মেথড, টেক্সট বুক মেথড, ইন্ডাকটিভ মেথড, ট্রান্সলেশন মেথড। দেখো, আমরা যদি ডিডাকটিভ মেথডের কথা বলি তাহলে জানো তোমরা এটাকে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানে একটা অমনোবৈজ্ঞানিক প্রথা হিসাবে দেখা হয়ে থাকে, কারণ এখানে প্রথমে সূত্র মুখস্থ করানো হয়, তারপরে এক্সাম্পলে আসা হয়। তো আমাদেরকে দেখতে হবে যে কোন টেকনিকটা হচ্ছে প্রাইমারি লেভেলের জন্য সবথেকে সুইটেবল। টেক্সট বুক মেথডটা হবে না, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডে কি হয় যে একটা বাচ্চাকে প্রচুর এক্সাম্পল দেওয়া হয় প্রথমে। তার সে যে ক্লাসরুমে বসে আছে, তার আশেপাশে যেসব জিনিস সে দেখতে পাচ্ছে, যার সঙ্গে তার ডেলি কমিউনিকেট হয়, সেসবের জিনিস থেকেই প্রচুর এক্সাম্পল দিয়ে তারপরে তার থেকে একটা সূত্রে যায়। তো এটাকেই বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। তো একটা প্রাইমারি স্কুলের বাচ্চার ক্ষেত্রে সবসময় আমরা গ্রামার শেখানোর ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড ইউজ করব। যেমন ধরো আমরা প্রথমে একটা বাচ্চাকে বলতে পারি তোমার নাম কি, সে তার নাম বললো, তারপর বলতে পারি তোমার সামনে কি কি দেখতে পাচ্ছ, সে ক্লাসের মধ্যে যা দেখতে পাচ্ছে, তোমার ব্ল্যাকবোর্ড, টেবল, বেঞ্চ, ব্যাগ, ফ্যান, যা কিছু দেখতে পাচ্ছে নাম বলবে নিশ্চয়ই। তো তারপরে এতগুলো এক্সাম্পল দেওয়ার পরে তারপর আমরা বলতে পারি হ্যাঁ তুমি যেই নামগুলো বললে প্রত্যেকটা নাম একটা করে নাউন। তাহলে নাউন কাকে বলে? থিংস, অ্যানিমেলস, প্লেস, যে কোনো নামকেই আমরা যে কোনো নেমিং ওয়ার্ডকেই আমরা নাউন বলবো। তো এইভাবে আমরা প্রথমে এক্সাম্পল দিয়ে দেবো, অ্যাম্পেলস অফ এক্সাম্পল, তারপরে তা থেকে আমরা সূত্রে যাব। তো এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে। 110. Flower and Hayes regard which one of the following skill as problem creating and problem solving skill? লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এখানে দুজন ভাষাবিদের কথা বলা হয়েছে যাদের মতে যে এই যে প্রবলেম সলভিং আর প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলটা কিসের সঙ্গে যুক্ত। দেখো, ফ্লাওয়ার অ্যান্ড হেইজের মতে এই প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল এই দুটো কিন্তু আমাদের রাইটিং স্কিলের সঙ্গে যুক্ত। এটা পুরো তোমরা মনে রাখবে। ঠিক আছে, এটাকে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে বলতে পারো,
কারণ এখানে এখানে এই যে ফ্লাওয়ার অ্যান্ড হেজ এদের কথাগুলো হয়তো তোমরা আগে নাও পড়ে থাকতে পারো, তো সেই ক্ষেত্রে আমাদের একটু নামগুলো একটু নতুন লাগতে পারে এবং অসুবিধা হতে পারে, কিন্তু তোমাদেরকে এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। বারবার কিছু না, বারবার প্র্যাকটিস করতে করতে একসময় দেখবে খুব ইজিলি তোমাদের মনে হয়ে যাচ্ছে, কোশ্চেন দেখলেই তোমরা চিনতে পারছো, রেকগনাইজ করতে পারছো। দেখো এই যে ফ্লাওয়ার অ্যান্ড হেজ এই থিওরিটা দিয়েছিলেন, কিন্তু এটা কিন্তু একটা লার্নিং থিওরি, আর এটা দেওয়া হয়েছিল 1981 খ্রিস্টাব্দে। এটাকে কগনিটিভ থিওরি অফ রাইটিং স্কিল বলা হয়। এই থিওরিটার নাম হচ্ছে কগনিটিভ থিওরি অফ রাইটিং স্কিল। এখানে কি হয়, গোল ওরিয়েন্টেড থিঙ্কিং প্রসেস হয়, অর্থাৎ যেটা অর্জন করতে চায়, যেই লক্ষ্যে পৌঁছাতে চায় সেই ওরিয়েন্টেড বাচ্চাকে কাজ করানো হয়। ঠিক আছে, এই এদের ফ্লাওয়ার অ্যান্ড হেজের যদি তোমরা থিওরি পড়তে চাও তোমরা সার্চ করে পড়ে নিতে পারো। ঠিক, তাহলে আমাদের উত্তর হবে 4 নাম্বার, রাইটিং স্কিল। 111, ফাইন্ড আউট দ্য ফাংশন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। ফাংশন ওয়ার্ড তোমাদেরকে খুঁজতে হবে এগুলোর মধ্যে থেকে। অ্যান্ড, কম্পেনিয়ন, হ্যান্ডসাম, সিজিং। তো সবার আগে তোমাদের জানা দরকার দু রকম ওয়ার্ড আছে, একটা ফাংশন ওয়ার্ড আর একটা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড। ঠিক আছে, গ্রামার করার ক্ষেত্রে, ভোকাবুলারি করার ক্ষেত্রে দু রকমের ওয়ার্ড আছে, এক হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড আর সেকেন্ড হচ্ছে ফাংশনাল ওয়ার্ড। এখন লেক্সিক্যাল ওয়ার্ড বলতে কি হয়, যে লেক্সিক্যাল ওয়ার্ড হ্যাভ ক্লিয়ার মিনিং, ইজ হোয়াট উই নর্মালি রেকগনাইজ অ্যাজ দ্য অর্ডিনারি ওয়ার্ড। অর্থাৎ একটা সাধারণ শব্দ যেটার একটা মিনিং থাকবে সেটাকেই লেক্সিক্যাল ওয়ার্ড বলা হচ্ছে। A lexical item can also be a part of a word or a chain of a word. এটা একটা একক শব্দও হতে পারে কিংবা অনেক শব্দের একটা চেনও হতে পারে, কিন্তু মেন কথা হচ্ছে তার একটা মিনিং থাকবে, সেপারেটলি একটা মিনিং থাকবে ওয়ার্ডটার। ঠিক আছে, ইট ইজ দ্য বেসিস বিল্ডিং ব্লক অফ আ ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি। যে কোনো ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি তৈরির ক্ষেত্রে এটা একটা বিল্ডিং ব্লকের কাজ করে। ঠিক, যেমন তোমাদের এক্সাম্পল দিই, ক্যাট। ক্যাট হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, আর ক্যাটের একটা মিনিংও আছে। আবার যদি আমরা বলি টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ মানে কারো কী করা, দেখভাল করা, তো এটা একটা ফ্রেজ, আর একসঙ্গে দেখো একটার বেশি একাধিক শব্দ যোগ আছে, কিন্তু এটারও একটা মিনিং আছে। তো এই যে মিনিংফুল ওয়ার্ড, একটা ওয়ার্ড বা ওয়ার্ডের গুচ্ছ, এগুলোকে বলা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড। যে কোনো নাউন, অল নাউন আর লেক্সিক্যাল ওয়ার্ড, যে কোনো নাউন শব্দই আমাদের লেক্সিক্যাল ওয়ার্ডের মধ্যে পড়বে। দেখো সেকেন্ডটা হচ্ছে ফাংশনাল ওয়ার্ড। ফাংশনাল ওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে গ্রামাটিক্যাল ওয়ার্ডকে। গ্রামাটিক্যাল ওয়ার্ড আর দ্য ওয়ান্স দ্যাট ইটস হার্ড টু ডিফাইন দেয়ার মিনিং, বাট দে হ্যাভ সাম গ্রামাটিক্যাল ফাংশনস ইন দ্য সেন্টেন্স। বলছে এই গ্রামাটিক্যাল যে ফাংশন ওয়ার্ড থাকে এর কোনো মিনিং আলাদাভাবে তুমি করতে পারবে না, কিন্তু তবুও গ্রামারের ক্ষেত্রে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এরকম যেসব ওয়ার্ড ইউজ করা হয় সেন্টেন্সে তাদেরকে বলা হয় ফাংশনাল ওয়ার্ড। যেমন এক্সাম্পল যদি দিই, অক্সিলারি ভার্বের কথা ভাবো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর কিন্তু সেপারেটলি কোনো মিনিং নেই, কিন্তু একটা তুমি জানো যে সেন্টেন্স তৈরি করতে গেলে অক্সিলারি ভার্ব বা আরও আছে কনজাংশন, প্রিপোজিশন, হ্যাঁ, এগুলো ছাড়া কিন্তু সেন্টেন্স পূর্ণ হতে পারে না। এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে। তো এইরকম যে ওয়ার্ড আছে তাদেরকে বলা হয় ফাংশনাল ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে ফাংশনাল ওয়ার্ড খুঁজতে হবে। দেখো, অ্যান্ড, চ্যাম্পিয়ন, হ্যান্ডসাম, সিজিং, এই তিনটারই একটা সেপারেট মিনিং আছে। ঠিক আছে, কিন্তু অ্যান্ডের কোনো মিনিং হয় না। অ্যান্ডটা কেবলমাত্র আমরা গ্রামাটিক্যাল মানে গ্রামাটিক্যাল ক্ষেত্রে ইউজ করি কনজাংশনের কাজ হিসাবে। তো এখানে অ্যান্ডটা হচ্ছে একটা ফাংশন ওয়ার্ড। বুঝতে পারলে তাহলে? ওকে, চলো 112, হোয়াট ডু ইউ মিন বাই রিভিউ? রিভিউ মানে কি বোঝো? রিভিউ বলতে কি বোঝো? গেস করা, ইভলিউশন, ক্রিটিক্যাল এভলিউশন, অ্যাসেসমেন্ট। গেস করা তো হবে না, রিভিউ, মানে পুনরায়, ভিউ মানে দেখা, পুনরায় দেখা। দেখো তোমরা যখন এক্সাম মানে পরীক্ষা দাও, যেমন বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক দিচ্ছ, উচ্চ মাধ্যমিক দিচ্ছ, কখনো কি হলো, পরীক্ষা হওয়ার পরে খাতা বোর্ডে চলে যায়, সেখান থেকে চেক হয়ে চলে আসে, নাম্বারও এসে যায়, সেটাকে বলা হচ্ছে ইভ্যালুয়েশন। কিন্তু তোমরা যদি সেই নাম্বারে স্যাটিসফাইড না হও, তোমরা কি করতে দাও, আবার রিভিউ করতে দাও, তাই তো? রিভিউ করতে দাও অর্থাৎ রিচেক করতে দাও। তার মানে কি ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, মানে এটা এটাকে আবার পুনরায় বেক্ষণ করা, ভালো করে দেখা। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে রিভিউ বা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। এটা 112 উত্তর হবে আমাদের 3 নাম্বার। কন্টেন্ট ওয়ার্ড আর কল্ড। কন্টেন্ট ওয়ার্ড আর কল্ড, কন্টেন্ট ওয়ার্ডকে কি বলা হয়? ফাংটার্স, গ্রামাটিক্যাল ওয়ার্ড, লেক্সিক্যাল ওয়ার্ড, এমটি ওয়ার্ড।
কন্টেন্ট ওয়ার্ডকে কি বলে? জাস্ট আমি তোমাদেরকে একটু আগে বললাম যে দু রকমের ওয়ার্ড হয়, একটা হচ্ছে ফাংশনাল ওয়ার্ড আর একটা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড, ঠিক আছে? তো লেক্সিক্যাল ওয়ার্ডের কী হয়, নিজস্ব একটা মিনিং থাকে, কিন্তু ফাংশনাল ওয়ার্ডের কোনো মিনিং থাকে না। এখন কন্টেন্ট ওয়ার্ড বলতে বোঝাচ্ছে কিন্তু লেক্সিক্যাল ওয়ার্ডকেই। লেক্সিক্যাল ওয়ার্ডেরই আরেকটা নাম হলো কন্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে তোমরা, কন্টেন্ট ওয়ার্ড দিয়েও কোশ্চেন আসতে পারে, লেক্সিক্যাল ওয়ার্ড দিয়েও কোশ্চেন আসতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটোরই কোশ্চেন আমাদের কাছে ইতিমধ্যেই এসে গেছে, একটা লেক্সিক্যাল, একটা হচ্ছে কি বলে তোমার ফাংশনাল ওয়ার্ড। আচ্ছা, নেক্সট দেখো, ক্লোজ। ক্লোজ মিনস ফিনিশিং, মিসিং পার্ট, ক্লোজ, অ্যাসেসিং। তোমাদের মনে হতে পারে এটা ক্লোজ, কিন্তু এটা ক্লোজ নয়, এটা ক্লজ। ক্লজ টেস্ট শুনেছো নিশ্চয়ই, ক্লজ টেস্ট। ক্লজ টেস্টে কী হয়, একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়, তার মাঝখানে ফিল ছেড়ে দেওয়া হয়, গ্যাপ ছেড়ে দেওয়া হয়, এবং বাচ্চাকে দিয়ে সেটা ফিল আপ করানো হয়। এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে ক্লজ টেস্ট। তাহলে এটাকে কি হয়, মিসিং পার্ট, এতে মিসিং পার্ট থাকে, ক্লজে মিসিং পার্ট থাকে, খালি স্থান থাকে, মানে শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থান বাচ্চাদেরকে পুরো করতে হয়, এটাকে বলা হচ্ছে ক্লজ টেস্ট। তাহলে আমাদের এখানে উত্তর হবে 114-2। 115, দ্য লাস্ট স্টেজ অফ রাইটিং ইজ। রাইটিংয়ের স্টেজ আছে, সেই স্টেজের লাস্ট স্টেজ কি? কন্ট্রোলড রাইটিং, গাইডেড রাইটিং, ফ্রি রাইটিং, অ্যাডভান্স রাইটিং। এগুলো রাইটিংয়ের স্টেজ। প্রথমে কি হয়, একটা বাচ্চাকে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ হাত ধরে লেখাতে হয়। যখন লিখতে শেখে না, প্রথম লেখে, তখন তাকে হাত ধরে লেখানো হয়, কন্ট্রোল করতে হয়। তারপরে যখন একটু হাতের ওপর কন্ট্রোল এসে যায়, তাকে স্টেপ গাইড করলেই সে লিখতে পারে, যে এদিকে নয়, এদিক দিয়ে হাতটা ঘোরাও, ওদিক দিয়ে হাতটা ঘোরাও, ঠিক আছে? তারপর গাইডেড হলো, তারপরে ফ্রি রাইটিং, তাকে ছাড়ো, সে নিজেই লিখতে পারবে, তাকে আর গাইড করারও দরকার হয় না, কন্ট্রোল করারও দরকার হয় না। কিন্তু একটা সময় আসে, সে যখন মাস্টার হয়ে যায় লেখাতে, তখন সে অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে যায়। তাহলে আমাদের এই স্টেজ, লাস্ট স্টেজ অফ রাইটিং কি হবে? অ্যাডভান্স রাইটিং, ঠিক আছে? 4 নম্বরের উত্তর হবে। 115তে চলো, 115 হলে 116তে চলো। দ্য প্রোডাক্ট অফ অ্যালফাবেটিক মেথড ইজ। অ্যালফাবেটিক মেথডের প্রোডাক্ট কি? লেটার, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, প্যারাগ্রাফ, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ, লেটার, ওয়ার্ড, ফ্রেজ, প্যারাগ্রাফ। আচ্ছা, এগুলো জাম্বল করে দেওয়া আছে, তোমাদেরকে দেখতে হবে যে অ্যালফাবেটিক মেথডে আমরা কোন প্রসিডিওরটা ইউজ করে থাকি, অর্থাৎ কোন স্টেপ বাই স্টেপ কীভাবে যাই আমরা। তোমরা যদি ভালো করে এগুলো খেয়াল করে দেখবে, প্রথমেই কখনো অ্যালফাবেটিকে ওয়ার্ড শিখি না, সবার প্রথম আমরা কি শিখি? লেটার, ABCD লেটার শিখি, ঠিক আছে? সেই লেটার দিয়ে তারপর আমরা ওয়ার্ড বানাতে শিখি। যেমন আমরা শিখলাম কি, ধরো CAT, আলাদা আলাদা শিখলাম, তারপর সেটাকে জুড়ে ক্যাট বানিয়ে দিলাম, তারপর সেখান থেকে একটা ফ্রেজ বানাচ্ছি, সেই ফ্রেজকে ইউজ করে আবার একটা সেন্টেন্স তৈরি করছি। তো এটা হচ্ছে আমাদের সঠিক ক্রম। অ্যালফাবেটিক মেথডে প্রথমে একটা বাচ্চা লেটার শেখে, ওয়ার্ড শেখে, ফ্রেজ বানাতে শেখে, তারপরে সে সেন্টেন্সের দিকে যায়, ঠিক আছে? 116 উত্তর হবে 1 নাম্বার। এরপরে আমরা যাব 117। ইউ আস্ক হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ। I can answer in 2 words a lot. The question put up here is rhetorical, stylized, prompt, explanatory. আচ্ছা, এখানে কি বলছে? ইউ আস্ক হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ। তুমি জিজ্ঞেস করছো যে আমার সরকার তোমার জন্য কি করেছে। আই ক্যান আনসার ইন 2 ওয়ার্ড আ লট। আমি দুটো কথায় অনেক উত্তর দিয়ে দিতে পারি। এখানে এটা এমন একটা কোশ্চেনের ধরন, যেখানে যে কোশ্চেন করছে সে কিন্তু উত্তরের অপেক্ষা করে না, মানে তার উত্তর চাই বলে কোশ্চেন করছে এরকম নয়। তোমরাও অনেক সময় বলে থাকো যে তুমি কি ভাবছো, আমি পারবো না? আমি পারবো, মানে নিজেই কোশ্চেন করছে, কিন্তু কারোর জন্য উত্তরের অপেক্ষা করছে না, নিজেই উত্তরে, মানে নিজের কোশ্চেনেই নিজে স্যাটিসফাইড করছে। তো এই ধরনের যে কোশ্চেন, এদের এইগুলোকে বলা হয় রিটোরিক্যাল, ঠিক আছে? রিটোরিক্যাল, এখানে একটা রিটোরিক্যাল কোশ্চেন টাইপ দেওয়া হয়েছে। রিটোরিক্যাল আ কোশ্চেন দ্যাট ডাজ নট এক্সপেক্ট অ্যান আনসার। যেমন অনেক সময় আমরা কি বলি, আমাদের সঙ্গে কিছু খারাপ কিছু ঘটে গেলে আমরা কি বলি যে ওয়াই ডু দিস থিংস অলওয়েজ হ্যাপেন্স টু মি। এটাকে আমরা কারো কাছ থেকে অপেক্ষা করি যে কেন আমাদের সঙ্গে কেন এরকম ঘটনা ঘটে, কেউ আমাকে এসে উত্তর বলে দেয় যে কেন তোমার সঙ্গে ঘটে, আমরা উত্তরের অপেক্ষাই করি না। তো এই ধরনের যে কোশ্চেন করা হয় এগুলোকেই বলা হচ্ছে রিটোরিক্যাল কোশ্চেন। আমাদের 117-এর উত্তর হবে 1। 118,
According to the observation in the National Curriculum Framework 2005, English is a language in India. NCF আমাদের যে NCF 2005 তার মতে ইংলিশটা কি ওয়ার্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলবো। দেখো NCF 2005-এ ইংলিশকে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মান্যতা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে যে NCF অ্যাকর্ডিং টু NCF 2005 ইংলিশ ইজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। 119 রিড দ্য এক্সচেঞ্জ টিচার শ্যাল উই গো আউট টু দ্য গার্ডেন অ্যান্ড ফাইন্ড আউট the names of those flowers near the corridor? স্টুডেন্ট বলছে ইয়েস ইয়েস, ইয়া টিচার ইয়েস ম্যাম প্লিজ। আচ্ছা, এখানে কি হলো, একটা কথোপকথন দেওয়া হয়েছে টিচার অ্যান্ড স্টুডেন্টের মধ্যে। টিচার প্রথমে বলছে শ্যাল উই গো আউট ফর দ্য গার্ডেন ফাইন্ড নেম নাম, মানে আমরা কি বাইরে যেতে পারি এই ফুলগুলোর নাম জানার জন্য যেগুলো আমাদের এই সামনে করিডোরে হয়ে আছে। তখন স্টুডেন্ট আনসার দিচ্ছে ইয়েস ইয়েস ইয়া। আবার টিচার কি করছে, ইয়েস ম্যাম প্লিজ। তো এখানে একটা বাচ্চা জানে না কিভাবে টিচারের সঙ্গে কথা বলতে হয়। একটা মানে টিচারকে সম্মান দিয়ে ইয়া কখনো বলে না। ইয়া, এই যে ইয়া ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এটা একজন স্টুডেন্টের পক্ষে টিচারের জন্য ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে টিচার কি করছে, সেটা কিন্তু চেঞ্জ করে বলে দিচ্ছে যে কিভাবে বলতে হবে, ইয়েস ম্যাম প্লিজ। তো স্টুডেন্টের কি বলা উচিত, ইয়েস ম্যাম প্লিজ, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাডাম চলুন প্লিজ। তো এরম বলা দরকার। তো এটাকে বলা হচ্ছে হেয়ার দ্য টিচার। টিচার কী করছে তাহলে, রিলেট ল্যাঙ্গুয়েজ ফাংশনস উইথ পোলাইটনেস, মেক আ পোলাইট সাজেশন টু স্টার্ট রিডিংয়ে স্টার্ট করার কথা বলা হচ্ছে না। কনফার্ম দ্য স্টুডেন্টস রিকোয়েস্ট, কনফার্মও করেনি। অফার অ্যান অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি। দেখো এখানে টিচার কিন্তু বলেনি যে তোমরা যেটা বলছো সেটা ভুল, কিন্তু টিচার পোলাইটলি কী করছে, তার যে বলার ওয়ে আছে সেটাকে, ওয়ে অফ টেলিং, এটাকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটা নিই, রিলেট ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস। ল্যাঙ্গুয়েজের পোলাইটনেস সম্পর্কে শিক্ষার্থীকে সচেতন করে তুলছেন। দেখো 120 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হেল্পস ইন লার্নিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইথআউট ইউজিং দ্য প্রিন্টেড টেক্সট। অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে প্রিন্টেড টেক্সটের সাহায্য নেওয়া ছাড়াই যে পদ্ধতিতে আমরা পড়তে পারি, শিখতে পারি, সেই পদ্ধতিটাকে বা অ্যাপ্রোচটাকে কি বলা হয়েছে, ন্যাচারাল অ্যাপ্রোচ, লার্নিং ইমার্জন, গ্রামার ট্রান্সলেশন মেথড, সিচুয়েশনাল অ্যাপ্রোচ। গ্রামার ট্রান্সলেশন হচ্ছে না, এখানে করা হচ্ছে না কিছু ট্রান্সলেশন। সিচুয়েশনাল অ্যাপ্রোচও ইউজ করা হচ্ছে না। সিচুয়েশনাল অ্যাপ্রোচ বলতে বোঝায় পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে, যেই পরিস্থিতিতে যখন যেমন পরিস্থিতি হয় সেই পরিস্থিতি অনুযায়ী কথা বলা। এখানে শুধু বলা হচ্ছে যে প্রিন্টেড টেক্সট ছাড়াই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখে সেই পদ্ধতিটাকে কী বলে, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইমার্জন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইমার্জনটা কি না, ল্যাঙ্গুয়েজ ইমার্জন ইজ দ্য টিচিং অফ ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট অ্যান্ড কালচার ইন কম্বিনেশন উইথআউট ইউজ অফ দ্য স্টুডেন্টস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই যে শেখার পদ্ধতি, এখানে কি হয়, শিক্ষার্থীর যে ভাষা আর যে সংস্কৃতি, এই দুটোকে একসঙ্গে যোগ করে শেখানো হয়। আর এখানে কি হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয় না। অর্থাৎ কোনো টেক্সট ম্যাটেরিয়াল বা প্রিন্টেড টেক্সটের ইউজ নেওয়া হয় না, বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজেরও ইউজ করা হয় না। শুধুমাত্র কি করা হয়, শিক্ষার্থীর যে শেখার বিষয় আর তার যে আশপাশের পরিবেশ, তার যে সংস্কৃতি, তার যে কালচার, সেই দুটোকে কম্বিনেশন করে পড়ানো হয়, শেখানো হয়। এই যে অ্যাপ্রোচ ইউজ করা হয় এটাকেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইমার্সন, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাব সেকেন্ড সেটে। 15টা কোশ্চেন হয়ে গেল। তোমরা নিজেরা অ্যাসেস করে দেখো কতগুলো করতে পারছো, ঠিক আছে। এরপরে 136 থেকে আমাদের আছে নেক্সট কোশ্চেন, পেডাগজি। হ্যাঁ দেখো, ডিরেকশন। হ্যাঁ, এখানে যেই প্যারাগ্রাফ আছে বা গ্রামাটিক্যালি কোশ্চেন আছে, এগুলো আমি অন্য ক্লাসে করাবো, ঠিক আছে। এখন আজকে শুধু আমি পেডাগজির পার্টটা করাচ্ছি এখান থেকে। ডিরেকশন এটা পড়ার দরকার নেই, ডিরেকশন একই সেম দেওয়া আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার খুঁজতে হবে। এখন দেখো 136 কোশ্চেন, 136 নাম্বার 136। 136 কোশ্চেন দেখো, দ্য স্টাডি অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। যখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখি, সেখানে যখন মিনিংয়ের ওপরে জোর দেওয়া হয় কোনো ল্যাঙ্গুয়েজে, তার ভাষার অর্থের ওপর, সেটাকে কি বলা হয়, সিনট্যাক্স, সিমেন্টিক্স, মরফোলজি, লিঙ্গুইস্টিক।
দেখো সিনটেক্স কি বলো তো, সিনটেক্স দ্য সিস্টেম অফ রুল ফর দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স ইন আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে সেই যে শেখার পদ্ধতি, এটাকে বলা হয় সিনটেক্স। দ্য সিস্টেম অফ রুল ফর দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স ইন আ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের যে স্ট্রাকচার থাকে সেই সম্পর্কে যেখানে স্টাডি করা হয় সেটাকে বলা হচ্ছে সিনটেক্স। আর সিমেন্টিক অর্থাৎ মিনিং, ঠিক আছে, সিমেন্টিক অর্থাৎ মিনিং, আমাদেরকে স্টাডি মিনিং না, হ্যাঁ তাহলে আমাদের এখানে উত্তর হবে 2 নম্বর মিনিংটা। আর মরফোলজি কি, মরফেম শব্দ থেকে মরফোলজি এসছে। মরফেম শব্দের অর্থ হলো যে একটা শব্দের সবথেকে ক্ষুদ্রতম অংশ। ইট ইজ এ স্মল ইউনিট অফ ওয়ার্ড দ্যাট প্রোভাইডস আ স্পেসিফিক মিনিং ইন আ স্ট্রিং অফ আ লেটার। একটা লেটারে একটা স্পেসিফিক মিনিং থাকে, সে তার যে ক্ষুদ্রতম অর্থ সম্পন্ন যে অংশ সেটাকেই বলা হয় মরফেম। আর এই মরফেম যেখানে মরফেম সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে মরফোলজি। আর লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষাবিদ, মানে ভাষা সম্পর্কিত আলোচনা, যে কোনো একটা ভাষা, ধরো আমাদের বাংলা ভাষা, তো পুরো বাংলা ভাষা নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক। 137, দ্য টিচার টেলস আ স্টোরি অ্যাবাউট অ্যানিমেলস, চিলড্রেন মেক অ্যানিমেল নয়েজ এভরি টাইম দে হিয়ার দ্য নেম অফ দ্য অ্যানিমেল, ইট ইজ। এখানে কোশ্চেনটা আছে যে একজন টিচার স্টোরি টেলিং মেথড ইউজ করছেন, এবং সে কি টিচার কি করছেন না, যখন স্টোরি বলছেন একটা একটা অ্যানিমেলের নাম বলছেন, আর চিলড্রেনের সঙ্গে সঙ্গে কী করছে সেই অ্যানিমেলটার আওয়াজ, মানে সেই অ্যানিমেলটা আওয়াজ যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ বের করছে। তো এই যে মেথডটা ইউজ করা হচ্ছে এটা কি মেথড? দ্য টোটাল ফিজিক্যাল রেসপন্স, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, গ্রামার ট্রান্সলেশন, রিডিং অ্যাপ্রোচ। দেখো এই অ্যাপ্রোচগুলোর কথা আমি কিন্তু অলরেডি বাংলাতেও পড়িয়েছি, কারণ বাংলা আর ইংলিশ দুটোই যেহেতু ল্যাঙ্গুয়েজ, তো দুটোর ক্ষেত্রে অ্যাপ্রোচও সেম হবে এবং আমাদের অনেক কিছুই সেম, মানে একই জিনিস। তো সেখানে তুমি ক্লাসগুলো যদি দেখে থাকো নিশ্চয়ই বুঝে গেছো যে টোটাল ফিজিক্যাল রেসপন্স বলতে কী বোঝাচ্ছে, গ্রামার ট্রান্সলেশনে কীভাবে পড়ানো হয়, রিডিং অ্যাপ্রোচে কীভাবে পড়ানো হয়, তোমরা ওইগুলো অবশ্যই দেখে নেবে ভিডিওগুলো, ঠিক আছে। আর তাহলে এখানে যখন টিচার পড়াচ্ছেন এবং নাম বলছেন অ্যানিমেলের, স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে তার অ্যাক্টিং করে দেখাচ্ছে, আওয়াজ বের করে দেখাচ্ছে। তো এখানে কি হচ্ছে, টোটাল ফিজিক্যাল রেসপন্স। টোটাল ফিজিক্যাল রেসপন্সে এটাই বলে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে শিক্ষা। প্লে ওয়ে মেথড, আমরা যে বাচ্চাদেরকে শেখানোর জন্য প্লে ওয়ে মেথডের কথা বলি সেটা হচ্ছে এইটাই, প্লে ওয়ে মেথড, অ্যাক্টিং মেথড, স্টোরি টেলিং মেথড। এই মেথডের অনেক নাম আছে, যেখানে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা করে, চোখের ভঙ্গিমা, মুখের ভঙ্গিমা করে বাচ্চাকে শেখানোর চেষ্টা করি। তো সেটাই হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স, ঠিক আছে। 138, any of a wide variety of exercises, activities or devices uses in the language classroom for realizing lesson objects is known as, কি বলা হলো না, any of a wide variety of a exercise, activity of or devices used in the language classroom or realizing lesson objects is known as। এই যে আমরা কোনো একটা বিষয় শেখাতে গেলে, বিভিন্ন একটা ধরো এক্সারসাইজ বোঝাতে গেলে বিভিন্ন অ্যাক্টিভিটির সাহায্য নিয়ে থাকি, বিভিন্ন ডিভাইস ইউজ করি, কিংবা বিভিন্ন অবজেক্ট দেখাই তাদেরকে, অ্যাক্টিভিটিস করি। এই যে এই অ্যাক্টিভিটিসগুলো করা হয় এগুলোকে কি বলা হয়? মেথড, টেকনিক, সিলেবাস আর অ্যাপ্রোচ। এগুলোকে কি বলা হয় বলো তো? টেকনিক বলা হয়। টেকনিক ইউজ করি আমরা, বলে না পড়ানোর টেকনিক আছে, মানে কোনো শিক্ষক যদি ভালো পড়ান তখন আমরা সাধারণত কি বলি, স্যারের পড়ানোর ভালো টেকনিক আছে, এই জন্য স্টুডেন্টরা ভালো বুঝতে পারে। তো এটা হচ্ছে এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছি আমরা, এগুলোকে বলা হয় টেকনিক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 138-এর উত্তর হবে 2 টেকনিক। এবার চলে 139-এ। A test which is administered at the end of a language course of remedial teaching is, a test which is administered at the end of a language course of remedial teaching is। এই কোশ্চেনে বলা হচ্ছে যে একটা টেস্ট করলাম আমরা, ঠিক আছে, কী জন্যে না রিমিডিয়াল টিচিং দেওয়ার জন্য। রিমিডিয়াল টিচিং অর্থাৎ আমরা যখন দেখি কোনো একটা চ্যাপ্টার পড়ানোর পর যে স্টুডেন্টের কোথায় অসুবিধা হচ্ছে সেই অনুযায়ী তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করি।
মানে সাহায্য করার চেষ্টা করি যে কোন জায়গায় তাদের অসুবিধা। তো এই যে রিমিডিয়াল টিচিং দেওয়া হচ্ছে তার আগে আমরা কোন স্টেপ ইউজ করি যাতে করে শিক্ষার্থীরা আমরা দুর্বলতার জায়গাগুলো খুঁজে পেতে পারি, সেটাকে কি বলা হয়? সেই টেস্টটাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, সেই টেস্টটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। প্রথমে আমরা ডায়াগনোস করব, ডায়াগনোস অর্থাৎ খুঁজে বার করার চেষ্টা করব যে শিক্ষার্থীর পার্টিকুলার কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। প্লেসমেন্ট টেস্ট নয়, অ্যাচিভমেন্ট টেস্টও নয়, আর মেমোরি টেস্টও নয়। এই তিনটে আলাদা। অ্যাচিভমেন্ট টেস্ট তো তোমরা জানোই কতটা তারা নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারছে, সেটা যখন চেক করা হয় এটাকে বলা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট। আর প্লেসমেন্ট টেস্ট তো চাকরি ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এখানে উত্তর হবে আমাদের 139-এর 1 ডায়াগনস্টিক টেস্ট। 140-এ চলো, 140 নম্বর কোশ্চেন, 140. The practice of grammatical structure in a controlled manner can be done by correcting wrong sentence produced by learners, gap filling grammar exercises, writing paragraphs and essays, explaining the use of particular structures. বলছি যে পার্টিকুলার গ্রামাটিক্যাল স্ট্রাকচার কন্ট্রোল ম্যানারে কোথায় শেখানো হয়? কন্ট্রোল ম্যানার বলতে যে শিক্ষার্থীকে কন্ট্রোল করে শেখানো হয় গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজে। গ্যাপ ফিলিং অর্থাৎ যে ক্লজ টেস্টের কথা আমি আগে বলেছিলাম, এই যে ক্লজ টেস্টটাকেই বলা হচ্ছে গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজ। এখানে শিক্ষার্থীকে কন্ট্রোল ম্যানারে গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখানো হয়। হ্যাঁ, তাহলে আমাদের 140 কোশ্চেনের আনসার হবে 2 নাম্বার, গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজেস। 141. In the backyard, the dog barked and howled at the cat is an example of simple sentence, sentence fragment, complex sentence, complex compound sentences. এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে এই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স। তোমরা নিশ্চয়ই সেন্টেন্সের টাইপ পড়েছো, তাহলে তোমাদেরকে বলতে হবে এটা কোন টাইপের সেন্টেন্সেস। দেখো এখানে আমি ইন শর্ট বলছি যে এইটা তোমাদের মনে হতে পারে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, কেননা এখানে অ্যান্ড জোড়া আছে। কিন্তু যদি তোমরা ভালো করে দেখো এই অ্যান্ডটা কিন্তু একজন কর্তাকেই বোঝাচ্ছে। ডগই বাক করছে অ্যান্ড হাউল, ডগই একটাই কর্তা, সে হচ্ছে ডগ, সেই বাক করছে আবার সেই হাউল্ড করছে, সেই জন্য কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না, এটা সিম্পল সেন্টেন্সই হবে। 142 number question. Which one of the following methods of teaching cannot be used interchangeably with each other? এখানে যেই মেথডগুলোর নাম দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে কোনটাকে আমরা একটা জায়গায় অন্যটা ইন্টারচেঞ্জ করে ইউজ করতে পারি না। ঠিক আছে, ক্যানট ইউজড। তো রেফারেন্স মেথড, ইনসিডেন্টাল মেথড, ডিরেক্ট মেথড, কোরিলেটিভ মেথড। এখানে আমরা ডাইরেক্ট মেথডটাকে বা ডিরেক্ট মেথডটাকে কিন্তু ইন্টারচেঞ্জ করে ইউজ করতে পারি না। তাহলে আমাদের 142 এর আনসার হবে 3, ডাইরেক্ট মেথড। কোয়েশ্চেন নাম্বার 143. Which one of the following statement is true? এই নিচে স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে তোমাদের। অল ফর্মেটিভ টাস্ক আর meant for assessment. Assignment need to be given as class work followed by homework every day to provide variety and practice. Formative assessment to be effective must be conducted only after teaching a lesson, while all formative tasks are meant for improving teaching learning. Some are used for assessment too. এখানে বলা হচ্ছে যে আমরা ফর্মেটিভ ইভলিউশন কেন ইউজ করি? অ্যাসেসমেন্টের জন্য। প্রত্যেকটা ফর্মেটিভ টেস্ট কিন্তু আমরা অ্যাসেসমেন্টের জন্য ইউজ করি না। তোমরা নিশ্চয়ই জানো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট কী। সামেটিভ অ্যাসেসমেন্ট হলো আমাদের একটা নির্দিষ্ট সময় পরে পরে যে টেস্টটা নেওয়া হয় নির্ধারিত পাঠ্যক্রমের ওপরে, সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। যেমন ধরো ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট কিংবা হাফ ইয়ারলি এক্সাম, অ্যানুয়ালি এক্সাম, এই যে পিরিয়ডিক টেস্টগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট চ্যাপ্টারের ওপর ভিত্তি করে, সিলেবাসের উপর ভিত্তি করে, এটাকে বলা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি না, পাঠ চলাকালীন, অর্থাৎ আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছি, সেই পড়াতেই তার মধ্যে থেকেই কোশ্চেন করে জেনে নিচ্ছি যে শিক্ষার্থীর কোথায় অসুবিধে হচ্ছে কিনা, কোনো জায়গায় বুঝতে অসুবিধে হচ্ছে কিনা। এই যে পাঠ চলাকালীন আমি টেস্ট নিচ্ছি, এটাই হচ্ছে
ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো সবসময় যে আমি ফর্মেটিভ টাস্ক করাই অ্যাসেসমেন্টের জন্য তা কিন্তু নয়, এটা আমরা কখনো কখনো বোঝার জন্য, তাতে শিক্ষার্থীর অসুবিধা বোঝার জন্যও এটা করে থাকি, ঠিক আছে। তো তাহলে প্রথমটা হচ্ছে ভুল, আমাদেরকে ঠিক খুঁজতে হবে। অ্যাসাইনমেন্ট নিড টু বি গিভেন ক্লাস ওয়ার্ক ফলোড বাই হোমওয়ার্ক, না, হোমওয়ার্ক আগে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক করাতে হবে, তারপরে যদি কম ছোটোখাটো সেটা হোমওয়ার্ক দিতে হয় দেওয়া যাবে, কিন্তু কখনোই প্রথমে হোমওয়ার্ক দিয়ে তারপরে ক্লাস ওয়ার্ক করানো যায় না, এটা উল্টো লেখা আছে, সেই জন্য এটাও ভুল। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট টু বি এফেক্টিভ মাস্ট বি কন্ডাক্টেড অনলি আফটার টিচিং আ লেসন। এখানে বলছে দেখো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট টু বি এফেক্টিভ, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কখন এফেক্টিভ হবে, কন্ডাক্টেড অনলি আফটার টিচিং লেসন, না, শুধুমাত্র একটা লেসন শেষ হওয়ার পরেই যেই টেস্ট হয় ওটা কিন্তু ফর্মেটিভ টেস্ট না। আমি এক্ষুনি বললাম জাস্ট যে পাঠ চলাকালীন যে আমরা অ্যাসেসমেন্ট করি সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তাহলে এটাও ভুল, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4 নাম্বারটা। 4 নম্বরে কী বলছে, ওয়াইল অর ফর্মেটিভ টাস্ক আর মিন্ট ফর ইমপ্রুভিং টিচিং লার্নিং সাম আর ইউজ ফর অ্যাসেসমেন্ট টু। তো আমরা যেই ফর্মেটিভ টেস্টই ইউজ করি না কেন, টাস্কে ইউজ করি না কেন, সেটা শুধুমাত্র আমাদের দেখার বিষয় হয় ইমপ্রুভিং টিচিং লার্নিং, অর্থাৎ শিক্ষণ পদ্ধতিতে সেটা কতটা এফেক্টিভ, তো এটা দেখার জন্য, এবং কোনো কোনো ফর্মেটিভ টেস্টকে আমরা অ্যাসেসমেন্টের জন্যও ইউজ করি, ঠিক আছে। তাহলে 143-এর আনসার হবে 4 নাম্বার। মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি এফেক্টিভলি মিনিমাইজ ইন দ্য ক্লাসরুম বাই। একটা ক্লাসরুমে একটা বাচ্চার মাদার টাং অর্থাৎ মাতৃভাষার ইনফ্লুয়েন্সকে কী করে তুমি কম করতে পারো, ইউজিং দ্য মাদার টাং মোর অফেন, বেশি করে ইউজ করে, তাহলে মাদার টাংয়ের ইনফ্লুয়েন্স কমাবে কী করে, হবে না। গিভিং এক্সাম্পল ফ্রম দ্য মাদার টাং থেকে এক্সাম্পল দিয়ে, না, মাদার টাংয়ের ইনফ্লুয়েন্স আমাদের কমাতে হবে, তাই তো। তাহলে গিভিং আ লট অফ এক্সপোজার ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজে বেশি করে এক্সপোজ দিতে হবে, অর্থাৎ মানে তাদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বেশি করে ব্যবহারের ক্ষেত্র করে দিতে হবে। আচ্ছা, গিভিং ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন আ সিম্পল গ্রেডেড ম্যানার। হ্যাঁ দেখো, 3 নম্বরটাও হতে পারতো, কিন্তু তার থেকেও আমাদের এখানে 4 নম্বরের অপশানটা বেটার অপশান, কারণ এখানে বলা হচ্ছে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, যে কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরতে পারো, আমাদের ক্ষেত্রে কি হবে সেটা ইংলিশ হতে পারে, কিংবা কারো কারো ক্ষেত্রে হিন্দিও হতে পারে। তো যাই হোক, হিন্দি টার্গেট ল্যাঙ্গুয়েজ যখন শেখাতে হয় তখন কখনো মানে প্রথমেই কখনো একটা বাচ্চাকে আমরা তার মাদার টাং থেকে আলাদা করে দিতে পারি না হঠাৎ করে, আমাদেরকে ধীরে ধীরে তার ব্যবহারটা কমাতে হবে মাদার টাঙের, আর আমাদেরকে চেষ্টা করতে হবে যে টার্গেট ল্যাঙ্গুয়েজে ইউজ করতে, টার্গেট ল্যাঙ্গুয়েজে বেশি করে নিজেদেরকে এক্সপোজ করার, আমাদেরকে মানে বাচ্চাদেরকে এক্সপোজ করার ক্ষেত্র তৈরি করে দিতে হবে। এছাড়াও কি করতে হবে, সিম্পল ম্যানারে শেখাতে হবে। সিম্পল মানে একদম শুরু থেকে ছোট্ট সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দিয়ে স্টার্ট করতে হবে, আর গ্রেডেড ম্যানারে শেখাতে হবে। প্রথমে 2টো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স, তারপর 3টা ওয়ার্ডের সেন্টেন্স, এইভাবে ভাগ করে তাদেরকে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, ঠিক আছে। তাহলে 144-এর আনসার হবে 4, 4 নাম্বার। 145, which one of the following sentence is a result of error arising out of translation from our language to another। বলছে এখানে যে আমরা যখন আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি তখন কোন ক্ষেত্রে আমাদের ভুল হয়, এরর হয়, ঠিক আছে। দ্য টিচার ইজ গিভিং এক্সামিনেশন, the student are giving their examination, my joy knew no bounds, are you going by the train। এখানে 4টা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। এই 4টা এক্সাম্পলের মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে যে এই 4টা এক্সাম্পলকে আমরা আমাদের মাদার টাং থেকে ইংলিশে ট্রান্সলেট করেছি, কিন্তু এখানে কোনটা ভুল, এরর আছে কোন সেন্টেন্সটা, তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে দ্য টিচার ইজ গিভিং এক্সামিনেশন। হয়তো তোমাদের মনে হতে পারে কি টিচার কি এক্সামিনেশন দিচ্ছে, কিন্তু হ্যাঁ, আমরা এই ওয়ার্ডটাই ঠিক, টিচার ইজ গিভিং এক্সামিনেশান, আর স্টুডেন্ট আর গিভিং হয় না, স্টুডেন্ট আর টেকিং হয়, ঠিক আছে। তাহলে আমরা উল্টা এটাও ইউজ করি, তো তাহলে এটা কিন্তু ভুল দেওয়া আছে আমাদের এই 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর অপশানটা এরর আছে, কারণ দ্য স্টুডেন্ট আর টেকিং দেয়ার এক্সামিনেশান, স্টুডেন্টরা তাদের এক্সামিনেশান নিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে না, নিচ্ছে, টেকিং। তো এটা আমরা কী করি না, মাদার টাং থেকে যখন ট্রান্সলেট করি এটা ভুল করে দিই, ঠিক আছে। তাহলে এখানে 145-এর আনসার হবে 2 নাম্বার 2। 146,
রিডিং স্কিল ক্যান বি ডেভেলপ বেস্ট বাই, রিডিং স্কিলকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি? রাইটিং অ্যান্সার টু কোয়েশ্চেন অন নেক্সট, ফোকাসিং অন দ্য ইউজ অফ ওয়ার্ডস ফ্রম কনটেক্সট ইন দ্য টেক্সট, ডুইং ভোকাবুলারি এক্সারসাইজ, ডুইং কুইজ অ্যান্ড প্লেয়িং ওয়ার্ড গেম। যখন আমাদেরকে রিডিং স্কিল ইমপ্রুভ করতে হয়, ডেভেলপ করতে হয়, তখন আমরা কি করব না, ফোকাসিং অন দ্য ইউজ অফ ওয়ার্ডস ফ্রম কনটেক্সট ইন দ্য টেক্সট, টেক্সটের কনটেক্সটে আমরা সবসময় ওয়ার্ডকে ইউজ করতে শিখব, তাহলে আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে। তাহলে আমাদের 146 কোশ্চেনের আনসার হবে 2 নাম্বার, ফোকাসিং অন দ্য ইউজ অফ ওয়ার্ডস ফ্রম কনটেক্সট ইন দ্য টেক্সট। সবসময় একটা বাচ্চাকে কনটেক্সটে পড়াতে হয়। 147, হু উড বি দ্য ইমপ্লিমেন্টার অফ এডুকেশান, এডুকেশানের ইমপ্লিমেন্টেশন কে করে, ইমপ্লিমেন্টার কে? আমরা জানি যখনই একটা কারিকুলাম বানানো হয় সেই কারিকুলামটাকে ইমপ্লিমেন্ট করে কে? টিচার। তাহলে প্রথম অপশানে আছে, অপশানগুলো দেখে নাও, টিচার, এডুকেশান ডিপার্টমেন্ট, স্টুডেন্ট, কারিকুলাম। তাহলে আমাদের কারিকুলামকে ইমপ্লিমেন্ট করে সবসময় টিচার। কী করে? ক্লাসরুমে পড়ান কে? টিচার। তো তাহলে টিচার হচ্ছে কারিকুলামকে যে আমাদের এডুকেশানের ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। 148, আ লিসনিং স্টিমুলাস, লিসনিং স্টিমুলাস কি? প্রেজেন্টস ইনপুট টু separate group of students who gather again to share it, is listening to a good commentary to review it, enable students to discuss a set of criteria that they prioritize to complete and present a task, present an information gap activity such as giving direction। তো এখানে বলছি লিসনিং স্টিমুলাস, লিসনিং স্টিমুলাস কী হতে পারে না, যখন আমরা একটা বাচ্চাকে যে প্রেজেন্ট যে ইনফরমেশান গ্যাপ আছে, প্রেজেন্ট অ্যান্ড ইনফরমেশান গ্যাপ অ্যাক্টিভিটি সাচ অ্যাজ গিভিং ডিরেকশান, আমরা যদি একটা স্টুডেন্টকে ডিরেকশান দিই যে তাকে কিভাবে কোন দিকে একটা কাজ কমপ্লিট করতে গেলে কি করতে হবে, ঠিক আছে, কোন দিকে গেলে সঠিক হতে পারে, তো এই যে আমরা ডিরেকশান দিচ্ছি, এটাই কি হচ্ছে, সে তখন মন দিয়ে শুনবে, তাহলে সেটা তার লিসনিং স্টিমুলাসের কাজ করছে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে লিসনিং স্টিমুলাস কি না, প্রেজেন্ট অ্যান্ড ইনফরমেশান গ্যাপ অ্যাক্টিভিটি সাচ অ্যাজ গিভিং ডিরেকশান। 144 এর আনসার হবে 4। 149, ইফ আ ল্যাঙ্গুয়েজ টিচার হ্যাজ টট a topic in the class and no student asks question in her class, then maybe। এখানে বলছে একজন শিক্ষিকা যিনি ক্লাসে ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছেন, ভাষা পড়াচ্ছেন, কিন্তু কোনো স্টুডেন্ট কোনো আনসার মানে কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে না, এটা কিসের লক্ষণ হতে পারে? স্টুডেন্ট আর নট প্লেইং অ্যাটেনশন, স্টুডেন্ট ক্লাসে মনোযোগ দিচ্ছে না। সি হ্যাড বিন অ্যান এক্সিলেন্ট টিচার, শিক্ষিকা খুব এক্সিলেন্ট, যা পড়াচ্ছেন সবই ঠিক পড়াচ্ছেন, সব স্টুডেন্ট বুঝে যাচ্ছে। হোয়াটএভার ওয়াজ টট ওয়াজ বিয়ন্ড দ্য কম্প্রিহেনশন অফ দ্য স্টুডেন্ট, শিক্ষিকা যা পড়াচ্ছেন শিক্ষার্থী কিছুই বুঝতে পারছে না, সব কিছুই মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিয়ন্ড দ্য কম্প্রিহেনশন অফ দ্য স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস আর অ্যাট হায়ার লেভেল অফ লার্নিং, ক্লাসরুমে মানে যতজন শিক্ষার্থী আছে সবাই তাদের হায়ার লেভেল লার্নিং আছে, অর্থাৎ সবার আইকিউ হাই, এরকম তো হতে পারে না, একটা ক্লাসরুমে অ্যাভারেজ স্টুডেন্টও থাকে, হাই লেভেলের আইকিউও থাকে আর লো লেভেলের আইকিউও থাকে, সেই জন্য আমাদের এখানে প্রপার আনসার হয়ে যাবে হোয়াট এভার ওয়াজ টট ওয়াজ বিয়ন্ড দ্য কম্প্রিহেনশন অফ দ্য স্টুডেন্ট, শিক্ষিকা যা কিছু পড়াচ্ছেন তা সবই শিক্ষার্থীর বোঝার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্যে তারা কোনো কোশ্চেন মানে বুঝতেই পারছে না, তো কোশ্চেন কী করে করবে, তাই না? তো এই জন্য কোনো কোশ্চেন নেই। লাস্ট কোশ্চেন আজকে, দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার ওয়াজ, স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার কে? আমরা জানি যে স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার হলো ফ্রাইস, FRIES, ফ্রাইস। এটা 150 কোশ্চেনের অ্যান্সার হবে 4 নম্বর। এটা যদি তোমরা না জেনে থাকো এই কোশ্চেনটা একটু মনে করে নেবে, ঠিক আছে? স্ট্রাকচারাল গ্রামারের ফাউন্ডার হলো ফ্রাইস। তো এই ছিল আজকের আমাদের পুরো 30টি কোশ্চেন পেডাগোজি, ইংলিশ পেডাগোজি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। ধন্যবাদ।